উল্লেখিত বিশেষ অংশটি হল বঙ্গবন্ধু এই ভাষণেই যে মুক্তিযুদ্ধ আরম্ভ করেছিলেন তা আমি মনে করি না। এই ভাষণের শেষ শব্দগুলো ছিল জয় বাংলা, জয় পাকিস্তান। তিনি যুদ্ধের ডাক দিয়ে বললেন জয় পাকিস্তান। এই অংশটুকুর জন্য দেশপ্রেমিক অনেকেই কষ্ট পেয়েছেন বলে আমি বিশ্বাস করি। এই তথ্যটুকু যেভাবেই আমার বইতে আসুক না কেন, এই অসত্য তথ্যের দায়ভার আমার এবং বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ কখনোই জয় পাকিস্তান শব্দ দুটি বলেননি। আমি তাই আমার বইয়ের 32 নম্বর পৃষ্ঠার উল্লেখিত বিশেষ অংশ সম্বলিত পুরো অনুচ্ছেদটুকু প্রত্যাহার করে নিচ্ছি এবং একই সাথে আমি জাতির কাছে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার ক্ষমা চাচ্ছি। বিদেহী আত্মার কাছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর বাঙালি জাতি স্বাধীনতার মনোবল নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়েই আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক সর্বস্তরের পেশাজীবী, পুলিশ, পিডিআর, ছাত্র, কৃষক, সাধারণ জনগণ মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রায় 9.5 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছিল বাঙালি জাতি। এই স্বাধীনতার মহান সম্পত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্নের সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশ নামে বিশ্বে খ্যাতির শীর্ষে। বাংলাদেশ আজ বিশ্ব মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত। তারই বুদ্ধিজীবী নেতৃত্বের দেশ আজ যুদ্ধাপরাধে মুক্ত। জীবন সায়ান্নে দাঁড়িয়ে পড়া একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রাহিনার প্রতি কৃতজ্ঞ। আমার বয়স এখন 90 বছর। আমার সমগ্র জীবনে কারো কোনো ভুলের মধ্যে একটিকেই আমি একটি বড় ভুল বলে মনে করি। গোধূলি বেলায় দাঁড়িয়ে পড়া সূর্যের মতো আমি আজ বিবেকের তাড়নায় দহন হয়ে বঙ্গবন্ধুর আত্মার কাছে, জাতির কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন। আশা করি প্রথম প্রকাশই আমার বইয়ের 32 পৃষ্ঠার বিতর্কিত অংশটুকু বাদ দিয়ে পুনর্মুদ্রণ করুন। দেশপ্রেমিক সবার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধ কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। উনি ওই অংশটা উনি এক জায়গায় বলেছে যে কিভাবে আসলো, ওটা উনি লিখে নিন। আমি আরেকবার প্রশ্নটি করব। হ্যাঁ স্যার, প্রশ্নটি হচ্ছে যে বঙ্গবন্ধু 7 মার্চে ওই ভাষণের পর জয় পাকিস্তান বলেছিলেন, এটি আপনি কিসের ভিত্তিতে লিখেছিলেন? বুঝছে না, আমি জানি তো, সেজন্য আমার আশা। উনি লিখে নিন ওটা কিভাবে এখানে আছে, এটা কিভাবে আসলো, এবং আসার পরে যে আমরা চেষ্টা করেছিলাম পরের দিনই ওটা সংশোধন করা, সেটা আমাদেরকে সংশোধন করতে দেওয়া হয়নি। কারা দেয়নি সেটা আমি নাম বলতে চাই না এখন, কারণ এই 5 বছর আমি এইটা নিয়ে আমরা যে যন্ত্রণা ভোগ করেছি, আমি চাই না যে আমি এই নামগুলো, তাদের নামগুলো বলাতে তারা আবার সেই যন্ত্রণা ভোগ করুক। এই অংশটুকু উনি লেখেননি।
আর কোনো কারো প্রশ্ন? না, এটাই তো প্রশ্নটা। এটাই প্রশ্ন। 5 বছর তো 5 বছর এই জিনিসটা আপনারা বহনে আপনারা করছেন, যেটা ভুল হয়েছে। আগে কেন এই সংবাদ সম্মেলনটা করলেন না? আর এটা যেটা মিথ্যা, প্রথমে এই কাজটা করেছে, প্রথমার বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা? আপনি তো বলতে পারেন না, please। সুন্দর অত শুনতে পায় না। প্রথম আলোর উপরে কি ব্যবস্থা নেব বললেন? আমার আপনি বললেন যে মিথ্যা তারা করেছে, মিথ্যাটা আপনারা মিথ্যাটা আমি প্রথমবার মধ্যুর রহমান সাহেবকে তখনও জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটাকে আপনি পড়ে দেখেননি? তো বলছে যে আমি পড়ি না, আমাদের লোক থাকে, তারা পড়ে, তারা ওই গ্রামার বানান ভুল এগুলো দেখে, এগুলো আমরা খেয়াল করিনি। তা আমি আপনার তার পরের দিনই চেষ্টা করেছিলাম যে সংশোধনীটা হয়ে যাক, কিন্তু আমাকে কিছু লোক করতে দেয়নি। 5 বছর পরে এসে আপনাদের এই উপলব্ধিটা হলো? না, 5 বছর না, তখন থেকেই উপলব্ধিটা। আমি অনেককে ফোন করেছি। ম্যাডাম, জি বাবা। 5 বছর একটা বিতর্ক তৈরি করলেন এবং 5 বছর পর এসে বলছেন কিছু লোক করতে দেয়নি, আবার একটা ধোঁয়া তৈরি করছেন। জিনিসটা যদি সংবাদ সম্মেলনে পরিষ্কার করতে হয়, একটু পরিষ্কার করেন যে ঠিক কারা করতে দেয়নি। মানে আমার কাছে ধোঁয়াশা লাগছে। ধোঁয়াশা লাগছে, বুঝছি, কিন্তু দেখেন এই করতে দেয়নি বলে আমি যে যন্ত্রণাটা ভোগ করেছি, আমার এই নামগুলো বলাতে আমি চাই না যে তারা আবার সেই যন্ত্রণাটা ভোগ করুক। করেছে তারা, নামগুলো নাম আমার জানা আছে, কারা কারা করতে দেয়নি। যদি সেরকম দরকার হয় তখন আমি নামগুলো আপনি কি বলবো। তাদেরকে রক্ষা করতে চান, তাদেরকে না। বাঁচাতে চান? না। তাহলে নাম কেন বলছেন না? ওই যে বললাম যে মানে আমি যে কষ্টটা পেয়েছি, যে যন্ত্রণাটা এত বছর, তাদের প্রতি আপনি সহানুভূতিশীল, এই জন্য আমি ওই খামাখা ঝগড়াঝাটি এর মধ্যে যেতে চাই না। এর মধ্যে কি কাজী জাফরুল্লাহ ছিলেন? হ্যাঁ, ছিলেন। কাজী জাফরুল্লাহ ছিলেন। উনি আমার বাসায় চিনতেন না, আমার সঙ্গে ওনার আগে কোনোদিন পরিচয় হয়নি। উনি কাজী জাফরুল্লাহকে কয়েকজনকে নিয়ে এসেছিল। সে কয়েকজনকে নামগুলো একটু বললে ভালো হতো। ওই যে বললাম এর নামগুলো ফেলে আবার ওদেরকে বিপদে ফেলবো, বলতে আমার অসুবিধা নেই। সংবাদ সম্মেলন আপনি এসেছেন, আমাদের কাছে আমরা বলতে হবে বিষয়গুলো কি, যদি স্পষ্ট হওয়া দরকার না। এটা তো ইতিহাসের একটা বিতর্কিত বিষয় এবং সারা জীবন এই জিনিসটা থাকবে। হয়তো আপনারা থাকবেন না বা আমরা থাকবো না, কিন্তু এই বিতর্কিত একটা বিষয়কে আপনাদের স্পষ্ট হওয়া দরকার। হয়তো আপনিও থাকবেন না, স্যারও থাকবেন না, কেউই থাকবো না। সেজন্য যে এগুলো বলা উচিত, কেন আসলে এই বিতর্কিত বিষয়গুলো। কি আজাদ বলবো আমাদেরকে? ওই তো না বললে তো এই সংবাদ সম্মেলন বিতর্কিত হয়ে যাবে। আপনাকে স্পষ্ট করা উচিত। মানে সেই দিন যে আমাদেরকে সংশোধন করতে দিল না যারা যারা, তাদের নামগুলো কি বলবো? বলুন বলুন। স্যার বললে ভালো হয়, স্যার বললে একটু ভালো তুমি হয়। স্যার বলুন। মনে করতে পারবে না। বলো বৈদুল হাসান, আর কিছু মনে হন। ওর তো বইয়ে না মনে করি। আমি বলতেছি যে বৈদুল হাসানের সঙ্গে, বৈদুল হাসান মুক্তিযুদ্ধে ছিলেন, তাজউদ্দিন সাহেবের বোধহয় প্রেস সেক্রেটারি কিংবা সেক্রেটারি এই ধরনের কিছু। মহিদুল হাসান, তারপরে কাজী জাফরুল্লাহকে আমি চিনতাম না, মহিদুল হাসানকে চিনতাম। তারপর আরেকজন কি যেন ওবায়েদ, আরও বেশ কিছু লোক এসেছিল, তারপরে আমি দেখিনি। তারা কয়েকদিন ধরে আমাকে মানে পাহারা দিয়ে রেখেছে যেন এটা। আমাকে এই শুধু এটুকুই বলা হলো যে কি গুলি ছেড়ে দিয়েছো তো কি গুলির পিছিয়ে দৌড়াবা? তারপরে গুলির পিছিয়ে না দৌড়ালে অন্তত দেখা যাক তো যে রুগীটা কীরকম হলো। কিন্তু আমাকে তারপরে আমি অনেককে ফোন করেছি যে এটা সংশোধন করি, যেমন প্রধানমন্ত্রীর ফুফুতো বোন শেলি, তারপরে পিন্টু চৌধুরীকে চিনতাম, মাছরাঙ্গার পিন্টু চৌধুরীকে অনেকবার ফোন করেছি, কিন্তু তারা আমার ফোন ধরেনি। আপনাদেরকে তো আমি চিনি না যে আপনাদেরকে কাউকে বলবো যে আমাকে এই ব্যাপারে একটু হেল্প করুন, সেজন্যই তো যন্ত্রণায় ভুগেছি। তো এই কিছুদিন আগে
এক ভদ্রলোক এসেছিলেন ফ্রান্স থেকে, ভদ্রলোকের নাম আমি বলতে পারবো না। উনি এসে যখন এর সঙ্গে গল্প করতে করতে উনি টেপ করলেন, তখন দেখলাম যে তার সব, আর এর তো ওই বইটা সংশোধন না করাতে এর কিন্তু মানসিক রোগী হয়ে গেছে। সে বেঁচেও ছিল সেভাবে, একদম উদ্মাদ পাগল, এবং এখনও তার চিকিৎসা চলছে। তো ওই ভদ্রলোকের যখন সে বলল উত্তেজিত হয়ে যে আমি এটা বলিনি, এটা আমি কী করে বলতে পারি, তখন আমার মনে হলো যে আমি এখানে উনি আসবেন সেপ্টেম্বরে এসে উনি নাকি ছাড়বেন এটা। আমি দেখলাম যে সেটা অনেক দেরি হয়ে যাচ্ছে, বয়স হয়েছে আমাদের। ম্যাডাম একটা বিষয় একটু জানাতে চাচ্ছেন, যেহেতু প্রথমা প্রকাশনী এটা ছাপছে, আপনারা অনেকবার রিকোয়েস্ট করার পরে ওনারা এটা ঠিক করেননি? না, রিকোয়েস্ট অনেকবার না, এমনি প্রথমা প্রকাশনে মতিউর রহমান ভাইকে আমি বহুবার ফোন করেছি, ওনার ফোন পাওয়া যায় না। তারপরে অন্য কেউকে দিয়েও ফোন করেছি, পাওয়া যায়নি। তো সেখানে আমি তাদেরকে দোষও দিব না। সেদিন যদি তাকে বাধা না দিত, আমার মনে হয় মতিউর রহমান ভাই ওটা চেঞ্জ করতেন। আপনি তো আগে বললেন যে মতিউর রহমান আপনাদের বলেছিলেন যে এটা উনি দেখেন না, ওনার দেখেন না, কিন্তু উনি এসছিলেন, পরের দিনই এসছিলেন। প্রথমে প্রকাশিত মতিউর রহমান প্রকাশনী তো দেখা, ওই যে সব বই তো ওনার পক্ষে পড়ে দেখা সম্ভব না। উনি যেটা বলেছেন আমাকে, যে ওদের দেখার ওই যে গ্রামার ভুল থাকলো নাকি, বানার ভুল থাকলো নাকি, এই বই নিয়ে তো প্রথম নিউজ ওনারাই করছে। ওনারাই করছে। ওনারা করছে, আপনারা তো তখন নিশ্চয়ই যোগাযোগ করছেন যে কেন হলো বা কিভাবে হলো। উনি তো এসছিলেন আমার বাসায়। বইটা তো বেশ কয়েকটি সংস্করণ হয়েছে, হ্যাঁ, অনেক সংস্কার বেশ হয়েছে। কয়েকটি পুনর্মুদ্রণ হয়েছে। তো প্রথমবার আপনারা যখন বিষয়টি এটা আইডেন্টিফাই করলেন যে এটাতে ভুল আছে, ভুল আছে। এবং আমার সাথে জানলেন, পরবর্তী পুনর্মুদ্রণগুলো সেটি কেন সংশোধন হলো? সেটা সংস্করণ হলো না, সংস্করণ করবে কে? এখন এই বয়সে এসে আমি বলছি, কিন্তু তখন তো এর মানসিক অবস্থা সেরকম ছিল না। সেটা যেহেতু এই বইটির ভুলেরই কারণ, ফলে পুনর্মুদ্রণ যখন হলো তখন কেন এটি সংশোধিত হলো? তখন তো এটি সংশোধন করতে তখন বোধহয় আমার মাথায় আসেনি এটা, আর এর তখন মানসিক অবস্থা সেরকম ছিল না যে ও বলবে জোর দিয়ে। ওই উন্মাদ, কি বলবো, একেবারেই উন্মাদ হয়ে গেছিল। আপনারা 5 বছর ধরে এরকম একটি বড় ধরনের ভুল আপনারা করতে দিলেন, তো সেটি এই বিষয়টি আগেই মানে সংবাদ মাধ্যমে প্রকাশ করা যেত। হ্যাঁ, করা যেত। তো এই ধরনের সেটা কেন আগে করলেন? ওই যে বললাম, আমি পিন্টু চৌধুরীকে কয়েকবার ফোন করেছি, কারণ ওকেই চিনতাম আমি, যে অঞ্জন চৌধুরী। ফোন ধরতো না তখন। তারপরে প্রধানমন্ত্রীর যে ফুফাতো বোন, তাকেও বহুবার ফোন করেছি, যে আমাকে ফোন ধরে না। আপনাদের এই কথাটা কে বলেছিল যে বুলেট যে এটা থামানোর দরকার, এটা কে বলছিল? আপনি বলুন একবার। আপনি একটা কথা বলতেন যে গুলি যেহেতু ছেড়ে দিয়েছেন, এই গুলি আর বন্ধ করা বা থামানোর দরকার। সেটা বলেছিলেন মহিদুল হাসান। আমি এই যে বললাম যে শেলির কথা, মানে যে ফুফাতো বোন,